বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিশ্ব ইজতেমা ময়দানে সাদ এবং জোবায়েরপন্থীদের দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ, নিহত ৩, আহত শতাধিক। বিশ্ব ইজতেমা ময়দানকে কেন্দ্র করে জোবায়ের এবং সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত ৩ জন নিহত, প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছে। এদিকে ইজতেমা ময়দানে সাদপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এবং ভিডিও বক্তব্য দিচ্ছে সাদপন্থীরা। বুধবার ভোররাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু ৭০, ঢাকা দক্ষিণ খানের বেড়াইত এলাকার বেলাল ৬০ এবং বগুড়ার তাজুল ইসলাম ৭০। এরপর জানাবো, D8 সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার ১৭ ডিসেম্বর দিবাগত রাত ১:২০ মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট, বললেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্ভাব্য ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস.এম. মুর্শিদ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। এবারে জানাবো, কবে থেকে ভারী বর্ষণ, জানালো আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে শীতের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা আরও নেমে আসবে, ফলে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার, বলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে তাহলে সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী টুইট প্রসঙ্গে সব কথা বলেন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। মঙ্গলবার ৩ দিনের লড়াইয়ে ওই সৈন্যদের হত্যার দাবি করেছে ওই বিশেষ বাহিনী। এছাড়াও লড়াইয়ে আহত হয়েছে আরও অন্তত ৪৭ জন সৈন্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিশ্ব ইজতেমার ময়দানে সাদ এবং জোবায়েরপন্থীদের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক। বিশ্ব ইজতেমা ময়দানে দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। রাত ৩টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত ৩ জন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মুসলিম আহত হয়েছে। এদিকে ইজতেমা ময়দান সাদপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছেন তারা। বুধবার ভোররাত ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রাম আমিনুল ইসলাম বাচ্চু ৭০, ঢাকার দক্ষিণ খানের বেড়াইত এলাকার বেলাল ৬০, বগুড়ার তাজুল ইসলাম ৭০। আহতরা হলেন আব্দুর রউফ ৫৫, ব্রাহ্মণবাড়িয়া মজিবুর রহমান ৫৮, ময়মনসিংহ আব্দুল হান্নান ৬০, জহুরুল ইসলাম ৩৮, আরিফ ৩৪, গোপালগঞ্জের ফয়সাল ২৮, তরিকুল ৪২ নরসিংদী, শাহেদ ৪৪ চট্টগ্রাম, উকিল মিয়া ৫৮ নরসিংদী, পান্ত ৫৫ টঙ্গী, খোরশেদ আলম
50, বেলাল 34 কেরানীগঞ্জ, আনোয়ার 50 নারায়ণগঞ্জ, আবু বকর 59 নারায়ণগঞ্জ, আরিফুল ইসলাম 50, আনোয়ার 26 সাভার, আনোয়ার 76 নোয়াখালী সদর, ফোরকান আহমেদ 35 সাতক্ষীরা, আব্দুর রৌফ 55 ব্রাহ্মণবাড়িয়া, মুজিবুর রহমান 58 ময়মনসিংহ, আব্দুল হান্নান 60 গাজীপুর, জহুরুল ইসলাম 38 টঙ্গী, শাহেদ 44 চট্টগ্রাম। স্থানীয়রা জানিয়েছে রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ৩ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। জবাবে অনুসারীরা আজ অনুসারীদের বহন করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়। সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে আছি। জোবায়েরপন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক জোবায়েরপন্থী চাক ও ছোড়াসহ প্রবেশ করেছে বলে জানা গেছে। টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হাফিজুল ইসলাম যুগান্তরকে বলেছেন, এ পর্যন্ত ৩ জন নিহত এবং অসংখ্য লোক আহত হয়েছে। আহতরা হাসপাতালে আসছে, আরও নিহতের সংখ্যা বাড়তে পারে। ডি8 সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা। ডি8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস মঙ্গলবার ১৭ ডিসেম্বর দিবাগত রাত ১:২০ মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি কায়রোর উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই সফর ও সম্মেলনের সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। উপপ্রেস সচিব জানান, কায়রোতে ১১তম ডি8 শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এবারও সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়া এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি। এই প্রতিপাদ্য ভবিষ্যতের অর্থনীতি, যুবশক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই গুরুত্বকে তুলে ধরা এবং বাংলাদেশের জন্য সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। এ সময় তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তরুণ ও ক্ষুদ্র মাঝারি শিল্পের বৈশ্বিক উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করবেন। এসএমই খাতকে কিভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং এই খাতের উন্নয়নে ডি8 এর সহযোগিতা কিভাবে পাওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। জানা গেছে, ডি8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা ডেভেলপিং 8 এর সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতার জন্য তারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করবেন। প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট, উপদেষ্টা শারমিন মুর্শিদ। প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্ভাব্য ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট, কারণ রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। মঙ্গলবার ১৭ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইনস্টিটিউট নসরুল হামিদ মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, জুলাই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে নারীরা অংশগ্রহণ করেছিল। নারীদের অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন সফল হতে পারে না। তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের অবদান মূল্যায়ন করা হচ্ছে না। নারী অধিকার সংগঠন কথা বলো নারী আয়োজিত এই সভায় শারমিন এস মুর্শিদ আরও বলেন, আমরা সংরক্ষিত আসন করব না, আমরা সংরক্ষিত নারী আসন নয়, এসব আসনে সরাসরি নির্বাচন চাই। এই নির্বাচনের মাধ্যমে আমরা সরাসরি প্রতিনিধি বাছাই করে নিতে চাই। মহিলা ও শিশু সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আরও বলেন, 2 মাসের মধ্যে নারী আন্দোলনকারীদের তালিকা করা হবে। আমরা চাই তালিকাটা করলে জানতে পারবো এই অভ্যুত্থানে কার কি ক্ষতি হয়েছে। এই তালিকার এটাও থাকবে কে কি পড়াশোনা করছেন, কার কি পেশা, দক্ষতা এবং মেধাকে মাথায় রেখে আমরা পরিকল্পনা করতে পারবো।
কবে থেকে ভারী বর্ষণ জানালো আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে শীতের মধ্য দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা আরও নেমে আসবে, ফলে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার রাতে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের সই করা এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী শুক্রবার 20 ডিসেম্বর ভোর 6টা থেকে পরবর্তী 72 ঘন্টা মাঝারি, 24 ঘন্টা 1 থেকে 11 থেকে 22 মিলিমিটার থেকে ভারী, 24 ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার 6 থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম 24 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় তারা দিনের তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ী এবং আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।